এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি দীপশিখা, শুরু করছি এক্সপ্রেস অনলাইন। আজকে আমার সাথে বিস্তারিত আলোচনা রয়েছে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা। আপনাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, সরকারি জল নিকাশি খাল দখল করে তৈরি হয়েছে ঘরবাড়ি। বৃষ্টি বন্ধ থাকলেও জল যন্ত্রণায় ভুগছে এলাকাবাসী। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কার মদতে দখল হয়ে যাচ্ছে খাল, উঠছে প্রশ্ন। আমরা বিস্তারিত আলোচনায় আসবো, তার আগে দেখে নেব প্রতিবেদনটা। সামান্য বৃষ্টিতে এই দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, পাথর প্রতিমা সহ বিভিন্ন এলাকা জলে ডুবে যাচ্ছে। ক্রমাগত সমস্যা বাড়ছে এলাকাবাসীদের। বর্ষাকালে শুকনো রাস্তা দেখার সৌভাগ্য হচ্ছে না এলাকার বাসিন্দাদের। জল পেরিয়ে নিত্যদিন যাতায়াতে বাধ্য হচ্ছে স্থানীয় বাসিন্দারা। বিদ্যালয়, রাস্তা, বাজার সমস্তটাই জলমগ্ন হয়ে যায় সামান্য বৃষ্টিতে। হাঁটু জল পেরিয়ে বর্ষাকালে বিদ্যালয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। কিন্তু কেন এই জল যন্ত্রণা? সাধারণ মানুষের কাছ থেকে উঠে আসছে ভয়ঙ্কর অভিযোগ। জল নিকাশি খাল দখল হয়ে যাওয়ায় এই সমস্যার কারণ জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা। 10-15 বছর আমাদের জল নিষ্কাশন হচ্ছে না। আমরা যারা সাইডের যারা চাষি, আমরা চাষ করতেই পারছি না। কেন? কারণ কি, আমাদের জলগুলো পরিষ্কার হচ্ছে না, ক্লিয়ার হচ্ছে না। কি কারণে? না, খালটাই ক্লিয়ার নেই। খালের জলটা ক্লিয়ার হলে তবে তো আমার জলটা নামবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্রমশ দখল হয়ে যাচ্ছে কাকদ্বীপের বুসাখালী গ্রাম পঞ্চায়েতের ঘিয়াবতী খাল। বর্তমান সরকারি জায়গা, আর ওই খালকে দখল করে কিছু অসাধু মানুষজন কংক্রিটের বাড়ি তৈরি করে নিচ্ছে, যে কারণে ওই এলাকার জল নিকাশি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। কাকদ্বীপের 3টি গ্রাম পঞ্চায়েতের জল নিকাশি মূল মাধ্যম এই ঘিয়াবতী খাল। অতীতে এই খাল চওড়া ছিল প্রায় 35 ফুট। বর্তমানে এই খালের যদি বলা যায় চওড়াটা হয়ে দাঁড়িয়েছে 15 থেকে 20 ফুট। শিউরে উঠছেন, তাই তো? খাল সংকীর্ণ হয়ে যাওয়া শুধুমাত্র এলাকা জলমগ্ন হচ্ছে তাই নয়, ক্রমশ ধ্বংস হচ্ছে খালের প্রাণ বৈচিত্র্য। একেবারে 3 ফুট, 4 ফুট, 5 ফুট হয়ে গেছে মানে খালে চওড়া। যেখানে 35 ফুট তার থাকে, মানে চওড়াটা থাকে, সেখানে সেই জায়গাটা থেকে এত ছোট হয়ে গেছে যে জল বেরোতে পারছে না। তো জলমগ্ন হয়ে যাচ্ছে, তলা করা যাচ্ছে না। যেসব কৃষি ফসল তৈরি করা হয়েছিল, মানে যেগুলো চাষাবাদ করা হয়েছিল, সেগুলো পুরোপুরি জলে ডুবে আছে। বৃষ্টি বন্ধ হলেও এই এলাকার হাজার হাজার বিঘা জমি, অর্থাৎ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়ছে। এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরা হয়নি। বরং অসাধু ব্যক্তিরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে খাল দখল করে কংক্রিটের বাড়ি করছে। দিয়েছি জেলা পরিষদে, বিভিন্ন বিভাগে, ইরিগেশন ডিপার্টমেন্টে, এগ্রি ইরিগেশন থেকেও এসেছিল, আমরা দিয়েছি, সার্ভেও করেছে, কিন্তু এখনো তার নিকাশির সংস্কারটাও হলো না। প্রচুর মানুষ, প্রায় ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের জল নিকাশি জলও এই সাথে যায়। এভাবে খালের পাড় দখল হতে থাকলে আগামী দিনে এই এলাকায় আর কোনো রকম চাষাবাদ করা যাবে না। অন্যদিকে পাথর প্রতিমা গঞ্জের বাজার এলাকায় এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের প্রতিনিয়ত হাঁটু জল পার করে যাতায়াত করতে হবে, এবং করতে হচ্ছে এবং হবে। এই মুহূর্তে সাধারণ মানুষের একটাই দাবি, অবিলম্বে অবৈধ নির্মাণ কাজ উচ্ছেদ করতে হবে।
এবং খাল সংস্কার করতে হবে। তবে এই জল যন্ত্রণা থেকে মুক্ত হতে পারবে সাধারণ মানুষ, নইলে ধীরে ধীরে বিলীন হয়ে যেতে বসবে জল নিকাশি খাল। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা প্রতিবেদনটা দেখলাম। এবার এই প্রতিবেদন সম্পর্কে, যে এই প্রতিবেদন থেকে যে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে, সেই তথ্য প্রসঙ্গে তুমি কি বলবে? একদম, দেখো, প্রথমে বলি রেবতী মালি এই খবরটা করেছে, তবু বলি শুধু এই ছবিটা কিন্তু আমাদের এখানকার নয়, মানে দক্ষিণ 24 পরগনা। এই ছবিটা তুমি যদি দেখো, ব্যারাকপুর সাব ডিভিশনের একটা নদী ছিল, সেই নদীটার নাম ছিল সোনাই। সেই নদীটা পুরো ব্যারাকপুর ডিভিশন দিয়ে পুরো বাগজোলা খাল হয়ে বঙ্গোপসাগরে পড়েছে দক্ষিণ 24 পরগনায়। তার মানে এই নদীটার পথ ধরে, মানে এটা খাল, এই খালটার পথ ধরে সমস্ত জল নিকাশি ব্যবস্থা নির্ভর করতো, সেটা এসে সোজা বঙ্গোপসাগর। সেই সোনাই নদীকে আজকে তুমি খুঁজে পাবে না। সোনাই কোথায় রে সোনাই? কারণ আমি যখন এটা সার্ভে করতে আসি, মানে সংবাদ সংগ্রহের কাজে আমি যখন সোনাইকে খুঁজতে বেরোই, তখন দেখি সোনাইয়ের জায়গায় স্কুল হয়ে গেছে। একজন কাউন্সিলর একবারে রাজপ্রাসাদ বানিয়ে ফেলেছে। বিক্ষিপ্ত ছোট ছোট জায়গায় যেন সোনাই কেটে কেটে টুকরো টুকরো হয়ে আছে। আর এই টুকরো টুকরো হওয়া যাওয়া সবাই যেন এর মালিক হয়ে গেছে, নিজের মতো করে মাছ চাষ করছে। আসল যেটার কারণে নদীটা ছিল, সেই নদীটা হারিয়ে গেছে। আর এইখানে প্লট করে নদীর জায়গাগুলোকে, সরকারি খাস জায়গা, কিন্তু এই জায়গাগুলো প্লট করে বিক্রি করছে। আমার মনে হয় এক্ষেত্রে বোধহয় আজকে যে ঘটনা ঘটেছে সেটাও বোধহয় এক, যদি আমরা একটু রেবতীর সঙ্গে এই নিয়ে কথা বলতে পারতাম। রেবতী, শুনতে পাচ্ছ? রেবতী, এই যে দেখলাম, যে ছবিগুলো দেখলাম, একদম খালের জমি, বলতে গেলে এক সময় যেটা 35 ফুট ছিল, সেই খালের জমি দখল হয়ে গেছে। কোথাও প্রশাসনের গাফিলতি আছে না? একদম তোমাকে বলে রাখি বিপ্লব দা, যে এটা প্রশাসনের অবশ্যই গাফিলতি। কারণ যে বুদাখালী গ্রাম পঞ্চায়েতের যে ঘিয়াবতী খাল আগে ছিল 35 ফুট, এখন হয়েছে প্রায় 15 থেকে 20 ফুট। তার কারণ ওখানে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে অবৈধভাবে। সেখানে প্রশাসনের সামনে প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্মাণ হচ্ছে। নির্মাণের ফলে ওখানে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে মানুষ আজকে ভোগান্তিতে ভুগছে। এবং গত কয়েকদিন ধরে যে একটানা বর্ষণের ফলে সেখানে চাষের জায়গা থেকে আরম্ভ করে ফসল থেকে সব রকম ভাবে ক্ষতি হয়ে গেছে, জল জমে গেছে। এবং আরো বলে রাখি, যেখানে গঞ্জের বাজার এলাকায় ছাত্রছাত্রীরা তারা জল পেরিয়ে তাদের স্কুল কলেজে যেতে হচ্ছে, এরকম বেহাল অবস্থা। একটা কথা বলে রাখি, যেখানে জল নিকাশির একমাত্র রাস্তা খাল, সেটাকে যদি প্রশাসনের চোখের উপরে, তাদের উপরে বুড়ো আঙুল দেখিয়ে সেটা কি করছে, নির্মাণ হচ্ছে। যেখানে মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন কোনো নয়নজলিতে, কোনো ডোবাতে ঘর করা যাবে না, তাহলে সেখানে তার বার্তাকে উপেক্ষা করে তাকে বুড়ো আঙুল দেখিয়ে কি করে নির্মাণ হচ্ছে, কি করে মানুষকে আজকে সেই নির্মাণের ফলে মানুষ আজকে জলকষ্টে ভুগছে, আজকে মানুষের আজকে বেহাল দশা। সাধারণ মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা অভিযোগ করেছে, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কোনো উত্তর আসেনি এবং যারা প্রশাসনের ডিপার্টমেন্টে আছে তাদের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এর ফলেই মানুষ আজকে বিভিন্ন যন্ত্রণার মধ্যে ভুগছে। বিপ্লব দা, একদম এইখানে শুনলাম, এই যে খালটির কথা বলছো, এর মাঝখানে একটা বাজার পড়ে। সেই বাজারের, যেটা শোনা যাচ্ছে, বাজারের উচ্ছিষ্ট যা কিছু সারাদিনে বিক্রি না হওয়া, যে সবজি বলো, যা কিছু থাকে, সেটাও নাকি এই খালের মধ্যে ফেলে সেই খালটাকে সেখানে একেবারে 2 ফুট 1 ফুট করে দেওয়া হয়েছে। মানে খালটা বুঝিয়ে দেওয়ার মতো একটা জায়গায় চলে এসছে। এটা কি সত্যি? একদম সত্যি। যেটা তোমাকে বলে রাখি, ওই খালটাতে যে বাজারটি বসে, সেই বাজারে যে উচ্ছিষ্ট যে সমস্ত জিনিস, প্লাস্টিক থেকে আরম্ভ করে পচা সামগ্রী থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ওইখানে ওই খালটিতে ব্যবহার করছে। একদিকে যেমন পরিবেশ দূষণ করছে এবং জল দূষণ করছে, এবং আরো একদিকে খালটিকে বন্ধ হতে সাহায্য করছে। কারণ ওই খালটি না কোনো সংস্কার হচ্ছে, এবং সংস্কার যেমন করা হচ্ছে না, নির্মাণ হচ্ছে অবৈধভাবে। এবং যার ফলে আজকের এই দুর্নীতির মূল কারণ হচ্ছে কি, যারা আছে ওখানে দায়িত্ব, তারাই হচ্ছে কি মূল কারণ। তাদের কাছে বিভিন্ন ভাবে অভিযোগ করেও কোনো সুরাহা মেলেনি, কারণ তারা অভিযোগের উত্তরে তারা কোনো কিছুই বলতে নারাজ, কারণ তাদের নিশ্চয়ই মদত আছে। না হলে কি করে প্রশাসনের একবারে চোখের সামনে, যেখানে কাকদ্বীপ আর বুদাখালী একবারে বলতে গেলে ঢিলছড়া দূরত্বে, যেখানে কাকদ্বীপের মতন এত বড় একটা ব্লক বা এত বড় থানা আছে, তাহলে কি করে সে ঢিলছড়া দূরত্বের মধ্যেই এত বড় একটা বেআইনি নির্মাণ হচ্ছে, কাজ হচ্ছে? তাহলে কি প্রশাসন চোখ বন্ধ করে আছে, না দেখার ভান করছে? এটা নিয়ে সাধারণ মানুষ আজকের প্রশ্ন তুলছে। বিপ্লব দা,
একদম। তুমি একটা জিনিস দেখলাম, তুমি প্রধানের সঙ্গে সরাসরি কথা বলেছিলে, প্রধানের বক্তব্য কি ছিল একটু পরিষ্কার করে বলবে? প্রধানের একটাই বক্তব্য ছিল, প্রধান বলেছে যে তিনি হচ্ছে বিভিন্ন সময় নিজে ওখানে গিয়ে প্রতিবাদ করেছেন ওই নির্মাণের কাছ থেকে, গিয়ে অনেকবার ইরিগেশন ডিপার্টমেন্টকেও বলেছে, কিন্তু কারোর থেকে তিনি সঠিক উত্তর পাননি। সবাই একটা কথা বলেছে যে তাদের সবকিছু তাদের অগোচরী, তারা কিছুই জানে না। কিন্তু একটাই কথা প্রশ্ন বিপ্লবদা এখানে থেকে যাচ্ছে, স্থানীয় বাসিন্দারা ওখানে খালের উপরে বাস করছে, নির্মাণ করছে, না বাইরের কোনো বাংলাদেশি এসে করছে, নাকি বহিরাগতরা কেউ আসছে? তাহলে স্থানীয় বাসিন্দাদের খালের উপরে যদি নির্মাণ হয়, তাহলে ওখানে করার স্থানীয় বাসিন্দারা যারা আছে তারা জানবে নাকি বাইরের কেউ জানবে? এটাই প্রশ্ন। এর আগে কয়েকদিন আগে যেটা আমাদের খবরে আমরা চ্যানেলে দেখেছিলাম, জামাই কলোনি, যেই খালের উপরে জামাইরা স্থানীয় পাড়ার মেয়েকে বিয়ে করে ওখানেই নির্মাণ করে ওখানেই থেকে যাচ্ছে, বাংলাদেশিরা এখানে আসছে, তাদের কোনো সঠিক কাগজপত্র নেই, তারা এসে অবৈধভাবে টাকা দিয়ে তারা খালের উপরে নির্মাণ করছে। তাহলে এইভাবে যদি নির্মাণ করতে থাকে, তাহলে আজকের সাধারণ মানুষ আজকে জল যন্ত্রণার মধ্যে তাদের জীবন কাটাতে হচ্ছে। তারা আজকের ফসল ডুবে গেছে, এক তো তাদের জল বৃষ্টি কমে গেলেও রোদ থাকলেও কিন্তু জল জমা হয়ে আছে, যেমন জল জমা হয়ে আছে তেমন মানুষের দুর্ভোগ হয়ে উঠছে, কারণ জল জমার ফলে গন্ধ হচ্ছে চারিদিকে, আর জল নিকাশি না থাকার জন্য মানুষ বাড়ি বেরোতেই পারছে না, স্কুল কলেজের সমস্যা হচ্ছে, মানুষ রাস্তাঘাটেও বেরোতে পারছে না, এতটাই সমস্যার মধ্যে পড়ছে। যেমন অভিভাবকরা বলছিলেন তাদের বাচ্চারা নিত্যদিন স্কুল যাওয়ার সময় জল পেরিয়ে যাওয়ার জন্য বেশ কিছু বাচ্চা নতুন ভাইরাল জ্বরেও আক্রান্ত হচ্ছে, এবং এটা কিন্তু ভীষণভাবে স্বাস্থ্যের দিক থেকেও একটা বড় প্রভাব পড়েছে। তবে একটা কথা বলে, তুমি যেটা বললে খুব পরিষ্কার যে স্থানীয় মানুষ প্রতিবাদ করেও কোনো সুরা হয়নি। আমরা দেখছিলাম প্রধানকে তুমি যখন প্রশ্ন করছো, তাহলে কেউ প্রধান গিয়েও মানা করেও কিছু করতে পারছে না, তাহলে মনে হচ্ছে না কোথাও কি ভোটের রাজনীতির জন্য এই বসতি গড়ে উঠছে? একদম ঠিক কথা বলেছো। এইগুলো এক ধরনের যেটা শাসক দল মদতি দিচ্ছে তা পরিষ্কার, কারণ এখন তো সবকিছু শাসক দলেরই হাতে আছে। তাহলে শাসক দল শুধু ভোট পাওয়ার জন্যই কি মদত করে দিচ্ছে, সবকিছু বানানোর জন্য তারা আজকে সুবিধা করে দিচ্ছে? নাহলে নয়ন জলিতে এত বড় বড় যদি নির্মাণ হয়, তাতে কারোর কি, তাহলে প্রশাসনের কি অগোচরে হচ্ছে এগুলো, নাকি প্রশাসন সত্যি তারা আড়ালে মদত করছে? এটাই নিয়ে প্রশ্ন থাকছে। কাকদ্বীপ পাথর প্রতিমা বিস্তীর্ণ অঞ্চলে, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে ধীরে ধীরে নদীর যে জায়গা, ভেস্ট ল্যান্ড যেগুলো বলে, সরকারি জায়গা, সেই সরকারি জায়গাগুলো অদ্ভুতভাবে মানুষের বসতি গড়ে উঠছে, যে মানুষগুলোকে হয়তো সেই এলাকার মানুষ নয়, অদ্ভুতভাবে তাদেরকে দেখা যাচ্ছে। যে দেখবে, আমি একদম তোমাকে পরিষ্কার বলছি, ক্যানিংয়ের মাতলা নদীর ধারে দেখা গেছে, তোমাদের একদম পাথর প্রতিমায় যে নদীটি আছে মণি নদীর পাড়ে দেখা গেছে। আজকে বারবার তুমি পরপর দুদিনের স্টোরিতে আমি এই ইসেতে খবরের মধ্যে দেখতে পেলাম যে একই ছবি, অর্থাৎ মানুষ বেছে নিচ্ছে সরকারি ভেস্টল্যান্ডকে, কারণ সেখানে একবার বসে যেতে পারলে উঠবার আর কোনো নেই, ভয় নেই, কারণ তখন তো সরকারের কাছে পুনর্বাসন চাওয়া যাবে, তাই তো? একদম তোমাকে বলে রাখি, এখন সরকারি জায়গাও বিক্রি হয়ে যাচ্ছে, কারণ যে জায়গাতে জোয়ার ভাটা খেলে, যে জায়গাতে ম্যানগ্রোভ আছে, সে জায়গা বসে আছে সেখানে নবান্নে, সেখান থেকে এখানে জায়গা বিক্রি হয়ে যাচ্ছে। বসে আছে সেখানে মেদিনীপুরের কাছে, কিন্তু জায়গা বিক্রি হয়ে যাচ্ছে এখানে থেকে। কি করে হচ্ছে এটাই অভিযোগ উঠছে, কারণ যে জায়গায় জোয়ার ভাটা খেলছে সরকারি জায়গা, যে জায়গায় ম্যানগ্রোভ লাগানো আছে, সে জায়গা অন্যত্র বসে বসে এখানে বিক্রি হয়ে যাচ্ছে। স্থানীয় মানুষরা যেটা দাবি করছে যে কিভাবে সরকারি জায়গা পাট্টা বের করে বার করানো যায়। শুধু একটাই প্রশ্ন উঠছে, এটা ভেস্ট লাইন আমরা কিনেছি, কিন্তু কিভাবে কিনেছে, কার কাছে কিনেছে, সরকারি জায়গা কি আদৌ বিক্রি হয়? এটাই নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু সাধারণ মানুষের। একদম অসংখ্য ধন্যবাদ, তুমি এই খবরের নজরে থাকো, আমরাও নজরে থাকি, আর মানুষকে এবং প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই যে হচ্ছেটা কি, আসলে কি হচ্ছে, তাই তো? দেখো দীপশিকা, আজকে যে ছবিটা রেবতী তুলে ধরলো সেটা কিন্তু একটা ভয়ঙ্কর ছবি। এই ছবিটা আমাদের বাংলায় আছে, অনেক সংবাদ মাধ্যম রাজনৈতিক খবর করে, কখনো কোনো ব্যক্তি রাজনৈতিক নেতাকে নিয়ে খবর করে। আজকে তো সকাল থেকে আরেকটা খবর ছিল, বৈশাখী শোভনের খবর নিয়েই একটা বেশ সকাল থেকে এই সব খবরের মধ্যে। কিন্তু এই যে আমাদের লুট হয়ে যাচ্ছে আমাদের সম্পদ, আমাদের নদীর
রাস্তা ক্রমশ সরু হচ্ছে। তুমি একটা সত্যি কথা ভাবো না, আমার বাড়ির পাইপ লাইনটা যদি আস্তে আস্তে ছোট হয়ে যায় তাহলে তো জল নিকাশি ব্যবস্থা আর ওখানেই তো আটকে যাবে, ঠিক মানে জল বেরোতে চাইবে না, জাম হয়ে যাবে। তো ঠিক তেমনটা হচ্ছে। যদি দেখুন এইভাবে আমাদের প্রত্যেকটা অঞ্চলের যে প্রাচীন, আমাদের তো নদীমাতৃক দেশ, বাংলা নদীমাতৃক দেশ, আর এই নদীমাতৃক দেশে একের পর এক নদী কিন্তু দখল হয়ে গেছে, আর নদীর সঙ্গে যুক্ত যে ছোট বড় খাল সেগুলো ড্রেন হয়ে গেছে, আর যেগুলো একটু বড় ড্রেন ছিল সেগুলো নালা হয়ে গেছে। আর যার কারণেই উপনগরী, যেখানে উপনগরী ছোট ছোট গড়ে উঠেছে, জনবসতি গড়ে উঠেছে, সেগুলো সামান্য বৃষ্টিতে জলে ডুবছে। কারণ নিকাশি ব্যবস্থা আমরা নিজেরাই তো খুন করে ফেলেছি। আর এই সব যারা এই পদে বসে আছেন, বিভিন্ন রাজনৈতিক পদে বসে আছেন, তারা তাদের কিছু ওই সামান্য স্বার্থে, বলেন ওই যে এইভাবে আর্থিক স্বার্থের জন্য তারা একটা বড় সামাজিক ক্ষতি করছে, ভৌগোলিক ক্ষতি করছে। আমরা চলে যাব পরবর্তী খবরে। পরবর্তী খবর, ভোটার মৌসুম মানে রাজনীতির গরমে পিঠে ঘাম আর চায়ের দোকানে আড্ডা। এবার ভোট নিয়ে আড্ডার মশলা জুগিয়েছে হবিপুর বিধানসভা কেন্দ্রের বৈদ্যপুর অঞ্চলের মানিকরা বোলডাঙ্গা গ্রাম। মৃত ভোটাররা বেঁচে ফিরছে ভোটার লিস্টে। মালদায় ভুতুড়ে ভোটার কাণ্ডে গরম রাজনীতি। কার গাফিলতিতে আজও বেঁচে আছে মৃত ভোটাররা? বিপ্লব দা, একদম অদ্ভুত ব্যাপার। এই যখন এই বিহারে যখন এসআইআর হলো তখন অদ্ভুতভাবে সেই 8 লক্ষ বলছে, 8 থেকে 10 লক্ষ ভুয়ো ভোটার পাওয়া গেছে, যেগুলোর মধ্যে ভুয়ো ভোটার বলছে, এর মধ্যে মৃত ভোটারও আছে। আর ঠিক আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআরের দাবি হলো তখন কিন্তু নির্বাচন কমিশন তাদের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে অদ্ভুতভাবে এই নিয়ে কিছু দেখবে ভাইরাল ছবিও বেরিয়েছিল, যে ভোট কেন্দ্রে গিয়ে একটি ছেলে বলছে যে এই নামে ভোট দিয়েছে, বলছে হ্যাঁ তিনি তো ভোট দিয়ে, বলে কতক্ষণ আগে চলে গেছে, বলে 1 ঘন্টা আগে, বলে আর 1 ঘন্টা আগে আসলে হয়তো আমার দেখা হতো, বলে কেন তোর দেখা হয় না, বলছে না ঠাকুমা তো মারা গেছে 5 বছর আগে, উনি কি কখন আসে ভোট দিতে আসে। অ্যাকচুয়ালি এটা খুব বাস্তব, কিন্তু ভোটার লিস্টে অদ্ভুতভাবে কিছু লোক ঢুকে পড়েছে, ভুতুরে ভোটার ঢুকে পড়েছে। তাই আমরা মনে হয় প্রথমে একটু আপনাদের দেখাই, কথা বলবো যেই অঞ্চল নিয়ে এই ভুতুরে ভোটার কাণ্ড হয়েছে সেই অঞ্চলের যিনি প্রতিনিধি আছে আমাদের সঙ্গে, শানুর সঙ্গে একটু কথা বলবো। শানু ইসলাম আমাদের সঙ্গে আছে, যদি শানু শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। শানু, তুমি আজকে একটা ভালো মানে খবর পাঠিয়েছো, খবরের মধ্যে ছিলে ভুতুরে ভোটার। ভোট এখন বাকি আছে 2026 সালে, আর 2025-এর পুজোর আগেই তুমি একেবারে চায়ের দোকান গরম করে দিয়েছো ভুতুরে ভোটার খুঁজে। মালদাহ তাহলে পাওয়া গেল ভুতুরে ভোটার না মৃত ভোটার, কোনটা একটু বলবে? তোমাকে জানিয়ে রাখবো, মৃত ব্যক্তির নাম রয়েছে নতুন ভোটার লিস্টে। আর দেখো, মালদা জেলার হবিপুর বিধানসভার বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মানিকরা ও বোলডাঙ্গা গ্রাম। আর এই গ্রামেই কিন্তু নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টকে ঘিরে প্রবল চাঞ্চল্য তৈরি হয়েছে। যেটা অভিযোগ, এই গ্রামেরই 169 নম্বর বুথ, আর সেই বুথে প্রায় 50 জন যে মৃত ব্যক্তি, সেই ব্যক্তির নাম নতুন যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে রয়ে গিয়েছে। আর দেখো, এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে, অর্থাৎ মৃত ব্যক্তিদের নাম কাটা হয়নি, তাদের জীবিত দেখিয়েই কিন্তু এই যে নতুন ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে তাদের নাম রাখা হয়েছে। আর এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন, কিভাবে তাদের এই যে মৃত ব্যক্তি তাদের নাম কিভাবে নতুন ভোটার লিস্টে রয়ে গেল, প্রশাসন কি করছিল, নির্বাচন কমিশন কি করছিল, এ নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলেছেন। একদম তোমার কথার যুক্তি আছে যে নির্বাচন কমিশন কি করছে, প্রশাসন যারা শাসক দলের আছে তাদের তো এই ভুতুরে ভোটার থাকলে সুবিধা হয়, কারণ এখন তো বলতে গেলে বিরোধী শূন্য রয়েছে প্রত্যেকটা। তোমার মালদায় তো বলতে গেলে বিরোধী শূন্যই একেবারে, সেই জায়গায় দাঁড়িয়ে ভুতুরে ভোটার থাকলে শাসক দলের সুবিধা হয়। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই যে ভুতুরে ভোটার, এই ভুতুরে ভোটার লিস্ট নতুন করে তৈরি হয়েছে না এটা বরাবর ছিল? আমার বক্তব্যের মধ্যে হ্যাঁ বলো, কি বলছো? তোমাকে জানিয়ে রাখবো, মৃত ব্যক্তি, যারা মৃত ব্যক্তি তাদের নাম রয়েছে এই যে নতুন লিস্ট, এই নতুন লিস্ট কিন্তু নতুন করে তৈরি করা হয়েছে। আর এই যে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার, তারা এই সার্ভে করবেন বাড়ি বাড়ি গিয়ে, এবং যে কে মৃত আছে এবং কে জীবিত আছে নতুন ভাবে ভোটার লিস্টের নাম তুলবেন। কিন্তু কিভাবে নতুন ভোটার লিস্টে এই যে 50 জন মৃত ব্যক্তির নাম রয়ে গেল, এই নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা যেটা জানাচ্ছেন যে বহুবার তারা কিন্তু প্রশাসনকে জানিয়েছেন যে ভোটারদের নাম বাদ দেন, মৃত যারা ভোটার রয়েছে তাদের নাম বাদ দেন, কিন্তু
তবুও প্রশাসন তাদের কোনো কথা শুনেনি, নির্বাচন কমিশনও তাদের কোনো কথা শুনেনি। আর দেখো নতুন যে এই যে ভোটারদের নাম ভোট, তারা প্রশ্ন তুলেছেন এই যে ভোটার, এই ভোটারদের নামে কারা ভোট দেন, তারা এ নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন। তার মানে এই ভোটার লিস্টে যেটা ছিল, তারা গত যে নির্বাচন হয়েছে তাতে এই ভুতুরে ভোটারগুলো ছিল, বুথগুলো এসেছিল ভোট দিতে, তুমি এটাই তো বলছো? একদমই একদমই, মানে ভূত এসে ভোট দিয়ে গেছে, এটা ভূতের ছদ্মবেশে অন্য কেউ ভোট দিয়েছে। কি বলতে চাইছো একটু পরিষ্কার করে বলো, কারণ বহু দর্শক জানতে চাইছে ভূত না ভূতের ছদ্মবেশে ভোটার অন্য কেউ ভোট দিতে এসেছিল। দেখো গ্রামবাসীদের মধ্যে কিন্তু এই নিয়ে জল্পনা তৈরি হয়েছে, কারণ তারা জানেন না যে এই যে মৃত ব্যক্তিদের নাম রয়ে গিয়েছে ভোটার লিস্টে, এদের নামে কারা ভোট দিচ্ছেন তারাও জানেন না। এই নিয়ে কিন্তু তাদের মধ্যেও প্রশ্ন একটা, তারা নিজেদের মধ্যেও প্রশ্ন করে। এই মৃত ব্যক্তিদের পরিবারদের সঙ্গে তুমি যখন কথা বলেছিলে, তাদের বক্তব্য কি ছিল? তারা জানাচ্ছে যে তারা বলেছিলেন বিএলও বুথ লেভেল অফিসারকে এবং নির্বাচন কমিশন যারা প্রতিনিধি রয়েছেন তাদেরকেও জানিয়েছিলেন, এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে সকলকে জানিয়েছিলেন যে এরা মারা গেছে, এদের নাম বাদ দেন। কিন্তু তারা নাম বাদ দিতে চাননি, কারণ তার নাম বাদ দিলে এই যে ভুয়ো ভোটার, আমরা দেখছি যে ভুয়ো ভোটার নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে, যেখানে তৃণমূল বিজেপি এই ঘটনায় কিন্তু সরাসরি তৃণমূলের উপর কিন্তু আঙুল তুলেছে, যে তৃণমূল এই ঘটনা করছে এবং শাসক দলের মদতে এইসব নাম থাকছে। তারা বিধানসভা যে ভোট, সেই ভোটে কারচুপি করার জন্য এই নামগুলো রাখছে। যদি এসআইআর হয় তাতে কি এই ভুতুরে ভোটাররা হারিয়ে যাবে? তাহলে মালদায় সেই ভুতুরে ভোটারের সংখ্যাটা আনুমানিক কতটা দাঁড়াতে পারে? দেখো এসআইআর হলে এই যে ভুতুরে ভোটার, এই যে মৃত ব্যক্তিদের নাম লিস্টে রয়ে থাকছে ভোটার লিস্টে, সেই এসআইআর হলে কিন্তু এই নামগুলো বাদ যাবে। কিন্তু এই এসআইআর বিরোধিতা করছেন শাসক দল তৃণমূল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর বিরোধিতা করছেন এবং তিনি জানিয়েছেন যে প্রকৃত যদি ভোটারদের নাম বাদ দেওয়া হয় তাহলে তিনি আন্দোলনে নামবেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে এইভাবে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেওয়া হয় 10 লক্ষ মানুষকে নিয়ে তিনি কিন্তু নির্বাচন কমিশনের যে অফিস, সেই অফিস ঘেরাও করবেন, এমনটাই কিন্তু তিনিও জানিয়েছেন। আচ্ছা একটা কথা বলো, সেই বললেন কি এই সেই ভুতুরে ভোটারদের নিয়ে কি উনি যাবেন মানে নির্বাচন কমিশনের অফিসে, নাকি তাদের প্রতিনিধিদের নিয়ে যাবেন? কারণ এসআইআর হলে তো, হ্যাঁ আমার কথা শোনো, এসআইআর হলে তো বাদ যাবে কারা? মৃত ভোটাররা। তাহলে তুমি কাদের নিয়ে যাবেন? মৃত ভোটারদের তো আর নিয়ে যেতে পারবেন না, তাহলে তাদের প্রতিনিধিদের নিয়ে যাবেন নিশ্চয়ই। একদম তোমাকে আরেকটা কথা বলি, জানি এই প্রশ্নের একটু ঘোরালো উত্তর হবে, তবু তোমাকে বলি যে স্থানীয় মানুষ কি চাইছে এসআইআর? তুমি যেই জায়গায় থাকো, যে জায়গার খবর করেছো, সেই জায়গার মানুষ কি চাইছে এসআইআর, নাকি তারাও শাসক দলের সঙ্গে হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছে? দেখো স্থানীয় মানুষজন চাইছে যেন এসআইআর হোক, কারণ এসআইআর হলে এই যে মৃতদের নাম এবং যে ভুতুরে ভোটার এইসব বাদ যাবে এবং ভোট সুস্থভাবে হবে। না হলে এইসব না হলে ভোট নিরপেক্ষভাবে হবে না এবং ভোটে অনেক ঝামেলা হতে পারে সামনে বিধানসভা ভোটকে ঘিরে। মানুষের মধ্যে এই যে আজকে তুমি যে খবরটা যখন করলে, জবরটা করার পর মানুষের মধ্যে প্রতিক্রিয়া কি ছিল সার্বিক, একটা যদি তোমার থেকে তুমি একটু তুলে ধরতে পারো তাহলে আমার খুব ভালো হয় দর্শকদের জন্য আর কি। দেখো তারা জানিয়েছেন যে বহুবার তারা জানিয়েছেন নির্বাচন কমিশন এবং বিএলওকে যে মৃত ব্যক্তিদের নাম বাদ দেন, কারণ এইসব বাদ না দিলে এই যে শাসক দল তৃণমূল তারা ভোট চুরি করতে তারা কিন্তু পারবেন এবং তারা এই যে বিধানসভা ভোট যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু এই যে মৃত ব্যক্তি এবং ভুতুরে ভোটার এই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড় হচ্ছে। একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে শানু আমাদের সঙ্গে থাকার জন্য। তবে আমার খুব জানতে ইচ্ছা করছিল ভীষণভাবে শানুর কাছে যে এই যে লিস্টটা, এই লিস্টটা নির্বাচন কমিশন কি তৈরি করে পাঠায়নি তো যে শাসক দলকে অপদস্থ করবার জন্য? এটা কিন্তু বারবার প্রশ্ন উঠছে কিন্তু শানু। গত নির্বাচনে এই ভুতুরে ভোটাররা ছিল না, এবার নতুন করে নির্বাচন কমিশন বিপদে ফেলার জন্য, শাসক দলকে বিপদে ফেলার জন্য এই ভোটার লিস্টটা পাঠিয়েছে? দেখো নতুন করে এই ভোটার লিস্ট তৈরি হয়েছে, গ্রামবাসীরাও জানিয়েছেন যে নতুন করে এই ভোটার লিস্ট তৈরি হয়েছে এবং এই ভোটার লিস্টেই 50 জন, এই যে 50 জন মৃত ব্যক্তি তাদের নাম দেখা গিয়েছে।
তুমি যেমনটাই বললে যে নির্বাচন কমিশন পাঠিয়েছে নাকি শাসক দলকে এই ঘটনায় জড়িত করার জন্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখবো, হবিবপুর বিধানসভা শুধু নয়, গোটা রাজ্য জুড়ে এই যে মৃত ব্যক্তিদের নাম ভোটার লিস্ট এবং ভুতুরে ভোটার, এই নিয়ে কিন্তু গোটা রাজ্য জুড়ে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি। আর নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ইস্যুতে শাসক দল এবং বিজেপি বিরোধীদের সংঘাত বাড়ছে। এখন দেখার বিষয় যে নির্বাচন কমিশন এই ঘটনায় শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয়। একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে শানু আজকে আমাদের সঙ্গে থাকার, এবং থাকো। মালদার একটা সার্ভে রিপোর্ট আমরা চাইছি যে কত ভুয়ো ভোটার আছে, অর্থাৎ মৃত ভোটার কত আছে, আর ভুয়ো ভোটার কিন্তু একটা বড় পার্ট, তোমাকে বলেই দিই দীপশিকা, একটা বড় অংশের ভুয়ো ভোটার আছে। এবং অদ্ভুতভাবে আমি তোমাকে এই কিছুদিন আগে 4 জন অফিসার সাসপেন্ড হলেন, যেটা নিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তিনি তাদের পাশে আছে, পরবর্তীকালে আর পাশে থাকতে পারেননি, কেন আইনের মতো চলতে গিয়েই তখন বিপদে পড়ে যান। সেই জায়গায় দাঁড়িয়ে তোমায় বলি যে এই 4 জন যখন সামনে আসে তখন দেখা যায় এই 4 জনের হাত ধরে বেশ কিছু কারচুপি হয়েছিল। কারচুপি কী হয়েছিল, ওখানে একটা ছোট গ্রাম আছে বারুইপুরের, বেশ কিছু গ্রামে ধরো একটা পুরো হিন্দু কমিউনিটি আছে, সেই হিন্দু কমিউনিটিতে বেশ কিছু মুসলিম কমিউনিটির মানুষের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবার কি হচ্ছে, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা ওই পাড়ার লোককে চেনে কিনা, তারা বলছে না আমরা তো কাউকে চিনি না, এই নামে কাউকে অস্তিত্বই নেই। আবার পাশাপাশি মুসলিম কমিউনিটি যেখানে আছে সেখানে বেশ কিছু হিন্দু নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে, যখন জিজ্ঞাসা করছে সেখানে বলা হচ্ছে না। প্রশ্ন কিন্তু অন্য জায়গায় হচ্ছে। প্রশ্নটা আমি তোমাকে আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্ন জায়গাটা হচ্ছে অন্য জায়গায়। সেটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে এই যে লিস্ট, এই লিস্টটা কি গত বিধানসভা বা লোকসভায় এইটা ব্যবহার করা হয়েছিল, না নির্বাচন কমিশন এই সরকারকে অপদস্থ করবার জন্য এই রকম একটা আচ্ছা, নাকি এই রকম একটা ইসে তৈরি করে নিয়ে একটা ধাক্কা দেওয়া, সরকারকে অপদস্থ করবার একটা পরিকল্পনা চলছে, এইটা ভেবেই কিন্তু আমরা শঙ্কিত হচ্ছি। চলো আমরা না একটু পরবর্তী খবরের দিকে যাবার চেষ্টা করব। আসানসোল, তাই তো? আমরা সারাদিনই দেখেছি আসানসোলের যে খুনের ঘটনা, যে শুট আউটের ঘটনা, সেটা সারাদিনই দেখেছি। তাও আমি ছোট করে বলে রাখবো, আসানসোলের 3 দিনের ব্যবধানে দুটি খুনের ঘটনা ঘটেছিল। কাল রাত্রে আসানসোল কুলটির নিয়ামতপুরে একটি সূত্রে একটি শুট আউটের ঘটনা ঘটে। মৃতের নাম জাভেদ বারিক, আসানসোলের পৌর নিগমের অস্থায়ী কর্মী ছিলেন তিনি। এই ঘটনাতে আজ দুপুরের পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যে ওই মৃতের আত্মীয় ছিল বলে আমরা জানতে পেরেছি। এই যে পরপর খুনের ঘটনা ঘটছে আসানসোলে, 3 দিনের ব্যবধানে দুটি নৃশংস খুনের ঘটনা ঘটেছে। তো এই প্রসঙ্গে বিপ্লব দা, আপনার কি মনে হচ্ছে যে ব্যক্তি হিংসা দেখো, তুমি আসানসোলের কথা বলছো, তুমি যদি দেখো খুনটা কিন্তু এই সপ্তাহে একটা খুন হয়েছে কৃষ্ণনগরে। সেটা হচ্ছে খুন হয়েছে একটি স্কুল ছাত্রী, এবং নৃশংস খুন, পুরো একদম বলছে একদম কাছে এসে তার মাথায় 3টে গুলি করা হয়েছে। একটা গুলি তার মাথায় পর্যন্ত ছিল, 3টে গুলি তাকে করা হয়েছে। একটা ফুটফুটে মেয়ে আর কি, নৃশংস খুন হয়ে গেল, তার পেছনে ছিল প্রেম। দ্বিতীয় যে খুনটা তুমি দেখতে পাচ্ছ, আসানসোলের যে মেয়েটি খুন হয়েছে সেটাও প্রেমের শিকার দেখা যাচ্ছে, এবং নারকীয়ভাবে তাকে খুন করা হচ্ছে। শুধু খুন না, তার পোস্টমর্টম রিপোর্টে দেখা গেছে তার গায়ে একাধিক সিগারেটের ছ্যাঁকা ছিল এবং মাটি চাপা দিয়ে তাকে রাখা হয়েছিল। এই দ্বিতীয় খুন। তৃতীয় খুনটা একদম তুমি যদি দেখো, সেটা হচ্ছে গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, যে সে বাড়ি ফিরছিল, একদম মোটর সাইকেলে করে এসে তার কাছে এসে একদম তার মাথায় গুলি করে এবং সেখানে লুটিয়ে পড়ে। এই 3টে খুন তার সঙ্গে কোথাও কিন্তু কোনো রাজনীতির যোগাযোগ আমরা দেখতে পাচ্ছি না, কোনো রাজনীতির যোগাযোগ নেই, কিন্তু খুনটা হয়ে গেল। খুনটা হলো কি, খুনটা দেখো সামাজিক, এই খুনটা একটা এই যে খুনগুলো হচ্ছে, মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে, হিংসাটা একটা স্তরে পৌঁছে গেছে, মানুষের মধ্যে একটা হিংসার স্তর পড়ে গেছে, মানে হিংসার চিন্তা ভাবনা চলে এসছে। এটা কিন্তু মনস্তাত্ত্বিকবিদরা বলছে এটা একটা সময়ের সাথে সাথে এটা চলছে, কারণ যে প্রেক্ষাপট চলছে এটার আশু সমাধান হওয়ার একমাত্র উপায় হচ্ছে সামাজিক বিকাশ। তবে আমার মনে হয় একবার যদি আমরা প্রতিবেদনটা দর্শকদের দেখাতে পারি তাহলে সুবিধা হবে। আবার শুট আউট কৃষ্ণনগরের পর এবার আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর রহমান পাড়ার ঘটনা।
সিসিটিভিতে ধরা পড়েছে শুট আউটের দৃশ্য। শুক্রবার রাতে রহমানপাড়ায় এক ব্যক্তিকে লক্ষ্য করে শুট আউট করা হয়। দুই দুষ্কৃতী মোটর বাইক করে খুব কাছ থেকে লক্ষ্য করে গুলি চালায়। স্পটরা বলে ওরা দাঁড়িয়েছিল আর ও ওইখান থেকে আসছিল। আগে দেখা দেখি হয়েছে, ওকে দেখে নিয়েছে যে একে আমাকে মারবার আছে। ওই সময়টা ওরা সঙ্গে এলো, আসার পর ও গাড়িতে বসলো, বসার পর ও আগে বেড়েছে। এই জায়গায় এবে পিছন থেকে এসে মেরে এই রাস্তা ধরে চলে গেল। কি করতো সে, কি কাজ করতো? হ্যাঁ, মিউনিসিপ্যালিটিতে আগে কাজ করতো, সুপারভাইজার ছিল মিউনিসিপ্যালিটিতে। খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। গুলিবিদ্ধ অবস্থায় জাভেদ বারিককে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। তবে এই ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ তো কিছু বলতে পারছি না, যেহেতু ছেলেটা তো খুবই ভালো ছেলে, সরল ছেলে, ওইরকম কোনো লেনা দেনা বা কোনো বড় ধার কর্জা এসব কিছু ছিল না, নর্মাল লাইফ। কারণ বলা যাচ্ছে না এখন, কারণ তো আমরা বলতে পারবো না কি ব্যাপার ছিল। আমরা এতটা জানি ছেলে ভালো, ভালো ছেলে আছে, সরল ছেলে আছে, সবাই লাইক করে, সবারই সঙ্গে ভালোবাসা আছে, কোনোদিন কারোর সঙ্গে লড়াই ঝগড়া করতে দেখি। পুলিশ এসেছে, পুলিশ দেখে গেছে। জাভেদ বারিক এলাকায় ভালো ছেলে বলে পরিচিত ছিল। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম নৃশংস খুন দীপশিখা, আমরা দেখলাম নৃশংস খুন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত ফোনে। আমি একটু জয়ন্তর সঙ্গে কথা বলতে চাইবো। একদম জয়ন্ত, শুনতে পাচ্ছ? একদম। জয়ন্ত, পর পর দুটো খুন আসানসোলের মধ্যে, একদম দুটো খুন, কিন্তু কোনো রাজনৈতিক যোগ নেই। একদম বলতে গেলে একটা প্রেমের, আরেকটা হচ্ছে আত্মীয়দের মধ্যে খুন। এই দুটো খুনের বর্তমান পুরোটা একটা সার্বিকটা, যে তুমি দুদিন এই খবরগুলোর মধ্যে ছিলে, একটু তোমার প্রতিক্রিয়াটা আমি জানতে চাইছি। একদম, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, দুদিনের মধ্যে দুটো খুন। একদিকে একটা কিশোরীকে খুন করা হলো আসানসোল দক্ষিণ থানা অন্তর্গত দামরা 3 নম্বর এলাকায়, কিশোরীর মৃতদেহ পাওয়া গেল। অন্যদিকে কুলটি নিয়ামতপুর থানার অন্তর্গত এক ব্যক্তিকে পৌর কর্মীকে মাথায় গুলি করে খুন করা হলো। দুটি ঘটনা ঘটেছে আসানসোল কমিশনার পুলিশের আসানসোল এলাকাতে। দুটি ঘটনা সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পেরেছি, কুলটি অঞ্চল এলাকাতে যেখানে গুলিটা করা হয়েছিল, যারা মাথার মধ্যে, তার যে আমরা যে সূত্র খবরটা পেয়েছি, পুলিশ একজনকে আটক করেছে, মানে অ্যারেস্ট করেছে। তাকে অ্যারেস্ট করে আসানসোল আদালতে তোলা হয়েছিল। তাকে 5 দিনের পুলিশি হেফাজত দিয়েছে। যেটার নাম হচ্ছে ইন্তেখাব আলম। ইন্তেখাব আলম নিজস্ব আত্মীয়দের জমিকে বিবাদকে কেন্দ্র করে এই ঝামেলা চলছিল বেশ কিছুদিন ধরে, যেটা আমরা জানতে পারছি। সম্পত্তি জমি বিবাদে কেন্দ্র করেই এই হত্যা করা হয়েছে, এমনটা আমরা জানতে পারছি। পুলিশ তদন্ত করেছে, পুলিশ 5 দিনের রিমান্ডে নিয়ে গেছে। এবার জিজ্ঞাসাবাদ করে সঠিক তথ্য তুলে পুলিশ আমাদের পরবর্তীকালে জানাবে। কিন্তু অন্যদিকে বলতে আসানসোল যেটা দামরা 3 নম্বর এলাকায় শিশুরি হত্যা করা হয়েছিল, সেই মেয়েটা এসেছিল কোথা থেকে? দুর্গাপুর থেকে। দুর্গাপুর গোপালপুরে মেয়ে ছিল। তাকে তার বন্ধু প্রেমিক বন্ধু তাকে নিয়ে এসেছিল স্কুল থেকে, স্কুলে না যেয়ে তার সঙ্গে করে আসানসোলে এসে দামরা অঞ্চল এলাকাতে প্রেমিকের সঙ্গে ছিল। তারপর সেই কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় জঙ্গলে। এখান থেকে উদ্ধার করে পুলিশ, সেই পুলিশ আসানসোল ময়নাতদন্তে নিয়ে যায়। ময়নাতদন্ত করা হয়েছে। কিছুক্ষণ আগে আসানসোল পুলিশ কমিশনারের এসিপি বিশ্বনাথ নস্কর উনি প্রেসমিট করেন। উনি প্রেসমিটে জানান যে কিশোরীকে ছেলেটার সঙ্গে প্রেমের যোগ ছিল, প্রেমের যোগের কারণেই ছেলেটার কাছে এসেছিল। তারপরে এই হত্যা করা হয়েছে। আমরা তদন্তের খতিয়ে দেখছি। আমার 6 দিন পুলিশি রিমান্ডে রয়েছে। আসানসোল আদালতে যখন তোলা হয়েছিল 10 দিনের পুলিশি রিমান্ড চেয়েছিল আসানসোল দক্ষিণ থানা পুলিশ, কিন্তু আদালত 6 দিনের রিমান্ড দিয়েছে। এখন এই মুহূর্তে পুলিশ যেটা জানাচ্ছে প্রেম ঘটনার কারণের জন্য হয়েছে, কিন্তু এর সঙ্গে নৈপথ্যে কেউ জড়িত আছে কিনা, পেছনে আরো কোনো জড়িত আছে কিনা, এটা খতিয়ে দেখছে। রাকেশ পাসওয়ান নামে ছেলেটাকে আটক করা হয়েছে। সে পুলিশের হেফাজতে আছে। পুলিশের জিজ্ঞাসাবাদ করার পরে জানতে পারা যাবে সঠিক এই মার্ডারের ঘটনার কারণটা কি। ময়না তদন্ত যখন রিপোর্ট আসবে, তারপর সঠিক তদন্ত করে জানতে পারা যাবে যে ঘটনার রহস্যটা কি। কিন্তু তোমাকে জানিয়ে যাচ্ছি যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার এতে একদিনে 2-2টি মার্ডার
কিশোরী মার্ডার, একজন পৌরকর্মী মাথার মধ্যে গুলি করে মার্ডার। মানে যেটা উপরে শিরোনাম, আসানসোলের শিরোনাম 1 নম্বর শিরোনামা দিয়ে এই যাচ্ছে। আবার সেই মার্ডার চালু হয়েছে আসানসোলে। প্রশ্ন তুলছে ব্যবসার মহল, প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। কুলটির মতন এলাকা, নেমতপুর মতন এলাকাতে আগ্নেয় অস্ত্র নিয়ে মাথায় গুলি করে দিয়ে যাচ্ছে একটা জনবসতি এলাকাতে। কিন্তু আগ্নেয় অস্ত্র আসতে কোথার থেকে, সাহসটা বাড়ছে কিভাবে, এটা প্রশ্ন তুলছে বিরোধী দলরা, বারবার প্রশ্ন তুলছে। কিন্তু তোমার প্রথমে জানিয়ে রাখি, কিন্তু আর একটা প্রশ্ন রয়েছে যে আসানসোলে বেশ কিছু দিন ধরে আমাদের বিভিন্ন এলাকাতে মানে আমরা যেটা বলি মানে দুর্ঘটনা বলো, মার্ডার বলো, বিভিন্ন থেকে কম ছিল, কিন্তু আবার দেখা যাচ্ছে দিনের পর দিন কিন্তু বাড়ছে। কেন? দুষ্কৃতির আনাগোনা বাড়ছে, এটা চিন্তিত। একদম, মানে তুমি যে বলছিলে আসানসোল একটা সময় যখন আতঙ্কের স্বর্গরাজ্য ছিল, সেই জায়গা থেকে অনেকটা আসানসোল কিন্তু তার শান্তিপূর্ণ জায়গা হয়ে উঠেছিল। শিল্পাঞ্চল আবার রুজি রোজগারের টানে আবার অনেকটা শান্তিপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু এই সম্প্রতি কিছু রাজনৈতিক সংঘর্ষের পরই উত্তপ্ত হয়ে উঠেছে এবং মানুষের মধ্যে একটা হিংসা প্রতিহিংসার একটা ভাব দেখা গেছে, যার ফলে পরপর দুটো মার্ডার দেখা গেল, তাই তো? তবে আসানসোলের এই দুটো মার্ডার কেসের পুলিশের তো একটা বড় সাফল্য তোমাকে বলতেই হবে। একদম, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের পুলিশ তৎপর রয়েছে। যখনই মার্ডার হয়েছে তারপর কয়েক ঘন্টার মধ্যেই মানে যে যুক্ত আছে তাকে কিন্তু অ্যারেস্ট করেছে। এটা কিন্তু আমরা দেখতে পেরেছি। আসানসোল আদালত তোলা হয়েছে, সে নিয়ে প্রেসমিটও হয়েছে। আমার সেই প্রেসমিটে দ্বিতীয়কে দেখানো হয়েছে, দ্বিতীয় নাম পাওয়া আছে, কারা দ্বিতীয় আছে, কিন্তু পুরোপুরি তদন্ত কিন্তু শেষ হয়নি। কারণ দুটো মার্ডার কিন্তু পৃথক, কারোর সঙ্গে কারো মিলছে না। আমার বক্তব্য এখানেই, যেখানে কৃষ্ণনগরের মার্ডার হয়ে যাওয়ার, কিশোরী মার্ডার হয়ে যাওয়ার আর 5 দিনে আজও পর্যন্ত ট্রেস পাওয়া যায়নি যে কে মার্ডার করেছে, খুনিকে এখনও পুলিশ ধরতে পারেনি নদিয়ার পুলিশ সুপার, সেইখানে বলতে হবে আসানসোলের কমিশনার রেডের যিনি দায়িত্বে আছেন বা তার যে টিম অনেকটাই সক্রিয়, যে দ্রুত কিন্তু এই ঘটনার তিনি কালকের সিসিটিভির ফুটেজ দেখে, এবং এই যে মেয়েটি মারা গেছিল, দুটো ঘটনা দুটো সম্পূর্ণ আলাদা, এবং দুটো ঘটনার ক্ষেত্রেই কিন্তু পুলিশের সক্রিয় ভূমিকা চোখে এসছে এবং পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। তাহলে এটা তো বোঝাই যায় যে একটা সোজা কথা জয়ন্ত, যে পুলিশ ইচ্ছা করলেই পারে অপরাধী ধরতে। কি বলছেন তুমি? একদম একদম, আসলে দুর্গাপুর পুলিশ কমিশন এরকম তৎপর হবে, মানে খুব দ্রুতভাবে যে খুনিদেরকে ধরবে, সেটা কিন্তু একটা বড় স্বপ্নের ব্যাপার আছে। এটা বলছে যে পুলিশের পক্ষ থেকে বহু মার্ডার রয়েছে যেগুলো সমাধান হয়নি, এখনো সমাধান হতে পারেনি, রাজনীতির ক্ষেত্রে হতে পারেনি বা বড় বড় মাথার চাপের জন্য হতে পারেনি। কিন্তু এই দুটো মার্ডার, দুদিনে দুটো মার্ডারের সমাধান করার জন্য দুজনকে ঠিক অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। অ্যারেস্ট করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে, তাদেরকে কোর্টে তুলেছে, তাদেরকে করতে গেলে আবার পুলিশের হেফাজতে নিয়ে আসছে। বড় সাফল্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, এটা বলা যাবে। আসানসোল দক্ষিণ থানা পুলিশ এবং আসানসোল কুলটি থানা নেমতপুর ফাঁড়ির পুলিশ মিলে যেভাবে যে অভিযান চালিয়ে এই দুজনকে অ্যারেস্ট করে নিজেদের হেফাজতে নিয়েছে, এটা বড় সাফল্য বলা চলে। একদম, অসংখ্য জয়ন্ত, তুমি যেভাবে এই খবরের পেছনে দুদিন ধরে লেগেছিলে, আমরা জানি, বারবার তোমাকে ফোনে যোগাযোগ করতে আমরা চেষ্টা করেছিলাম। দিনভর আমাদের আজকে লাইভ অনুষ্ঠান ছিল, সেই লাইভ অনুষ্ঠানেও তুমি বারবার এসছো এবং এই ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করেছো। একটা সহজ কথা তোমার কাছে জানতে চাইবো, এই দুটি ঘটনার পর মানুষ আতঙ্কিত ছিল, কিন্তু যখন এই দুটি ঘটনার আসামিদের শনাক্ত করতে পারে, পুলিশ একটা তদন্তের জায়গায় পৌঁছায়, সেই জায়গায় আসানসোলের মানুষের, শিল্পাঞ্চলের মানুষের কতটা নিরাপদ প্রতিক্রিয়া তুমি দেখতে পেলে তাদের চোখে মুখে? কিছুটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলা হয়েছে। সর্বপ্রথম দেখো ব্যবসায়ী লোকের সঙ্গে কথা বলা, কারণ ব্যবসায়ী লোক সবথেকে বেশি আতঙ্কিত থাকে। ব্যবসায়ীর উপর বড় দুর্ঘটনা অনেক ঘটেছে, আমরা আসানসোলে দেখতে পেরেছি। তারা বলেছে পুলিশের ভূমিকা ঠিক আছে, পুলিশ যখন এই তৎপরভাবে কয়েক ঘন্টার মধ্যে যে ধৃত আছে তাকে ধরে নিয়েছে, তাকে পুলিশের প্রক্রিয়ার মাধ্যমে তদন্ত চালাচ্ছে, সাফল্য করেছে পুলিশের এই ঘটনাকে, ওরা ধন্যবাদ জানিয়েছে। কিন্তু একটাও আছে পিছনে, কিন্তু আসানসোলকে নজর রাখতে হবে। ঝাড়খণ্ড এলাকা সামনেই বর্ডার, বহু ক্রিমিনাল, বহু দুষ্কৃতীরা কিন্তু আনাগোনা আসানসোলে রয়েছে। বহু বড় বড় ঘটনা দেখেছি, যেটা বহু মানে আগ্নেয়াস্ত্র যেটা বলি না, আগ্নেয়াস্ত্র কিন্তু ঝাড়খণ্ড বিহার থেকে আমাদের আসানসোলে ঢুকতে 2 মিনিট লাগবে না। এই জন্য কিন্তু পুলিশকে আরো সক্রিয় হতে হবে, যে যেরকম ভাবে হোক প্রত্যেকটা মুহূর্তে প্রতিটা বর্ডার থেকে কোনোরকম ভাবে যেন
বাইরে থেকে কোনো আগ্রাস্ত না ঢুকতে পারে বাংলাতে, তাহলে বাংলা শান্ত থাকবে। এটা কিন্তু সাধারণ মানুষ বলছে যে শান্ত করতে গেলে পুলিশকে আরো তৎপর হতে হবে, যে কোনোভাবে দুষ্কৃতি যে আনাগোনা না হয়, এরা আসলে শিল্পাঞ্চল জুড়ে বাংলা। একদম জয়ন্ত, তোমাকে শেষ একটা প্রশ্ন, একটু আমার মনের ইচ্ছা হয়েছে তাই করছি, এটা দর্শকদের মনেও ইচ্ছা হয় এই প্রশ্নটা। দুটো ঘটনা ছিল, কোনো রাজনৈতিক যোগ ছিল না, যার জন্যই কি পুলিশের তদন্ত করতে সুবিধা হয়েছে? কারণ এখানে কোনো রাজনৈতিক প্রভাব ছিল না। বাকি আসানসোলে রাজনৈতিক সংঘর্ষ হলেই পুলিশের তদন্ত করতে অসুবিধা হয়, তাই নয় কি? একদম 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 প্রশ্ন ঠিক করেছো, একদম। আমি তোমাকে প্রথমে জানিয়েছি পুলিশ কমিশনার, পুলিশ সাফল্য আমরা বলবো, ঠিক কথা। পুলিশ কমিশনার আর একটা কথা বলতে হবে, যেহেতু রাজনৈতিক চক্রে জড়িয়ে নেই, আজকে যদি এই দুটো মার্ডার ক্ষেত্রে কোনো রকম ভাবে রাজনৈতিক ছত্র ছায়া নিচে থাকতো, তাহলে কিন্তু তদন্ত করতে অনেকটা ঢিলে হতো। জানি না কেন, এটা সবাই এটা পরিষ্কার আছে যে উপর থেকে কোনো রাজনৈতিক বলে চাপ থাকে বলে বড় বড় ঘটনা আসানসোলে কিছু বেশ কয়েক মাস বছর খানিক আগে আসানসোলে মীরা হোটেলের একটা মালিককে মার্ডার করেছিল, উপরে মারা, আমরা সেই খবর করেছিলাম। একদম হোটেলের রিসেপশনে ঢুকে দুষ্কৃতীরা গুলিকে সেলি করে দিয়েছিল মালিককে, কিন্তু তারা কোনো কিনারা হয়নি। একদম একদম তার কিনারা হয়নি, তার কেন? প্রশ্ন কিন্তু ছুড়বে আসানসোল শিল্পাঞ্চলবাসী। তার মানে খুনটা যদি একটা রাজনৈতিক ছাড়া খুন হয়, তার তদন্ত পুলিশ দ্রুত করে ফেলতে পারে, সহজ উপায় তারা করতে পারে। কিন্তু পেছন দিয়ে কেউ যদি ডোর টেনে রাখে আপনাকে, ডোর ছেড়ে আপনি এগোতে পারছেন না, এটা কিন্তু বুঝতে হবে আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে জয়ন্ত, আজকে এই ধরনের একটি খবর তুলে ধরার জন্য। তুমি থাকো, আপডেটে থাকো আরো, কারণ আমরা আরো কিছু খবর চাই। তাহলে দীপশিখা, যেটা বলছিলাম তোমাকে একটা কথা বলি, যে খবরটা আজকে ও বললো সেটার মধ্যে থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার হলো, যদি কোনো খুনের ক্ষেত্রে রাজনৈতিক যোগ না থাকে, পুলিশ তার দ্রুত কিনারা করে ফেলে। 1 বছর আগে হোটেলের মধ্যে ঢুকে একজন ব্যবসায়ী খুন হয়ে গেল, সেই খুনের আজও কমিশনার করতে পারেনি, কারণ পেছনে হয়তো কোনো কারণ ছিল। কারণ তদন্তের উপর চাপ থাকলে পুলিশ হাত খুলে কাজ করতে পারে না। যে পুলিশকে আপনারা দেখছেন না, সে পুলিশ চাইলে যে কোনো ঘটনার নিষ্পত্তি করতে পারে। তবে আজকে না, এই ঘটনার পাশাপাশি আরেকটা ছোট কথা তোমাকে বলা হয়নি, যেটা এই মুহূর্তে বাংলায় একটা বড় আতঙ্ক। কোন রহস্য, আমরা তো এগুলো করলাম। তুমি কি জানো আজকে পাহাড়ে একটা বড় ধসের ঘটনা ঘটেছে? সেই ধসে কিন্তু মানে যারা এই মুহূর্তে বড় একটা পর্যটকের সংখ্যা কিন্তু বিপদসীমার মধ্যে রয়েছে। কীরকম আপনাদের বলে দিই, পাহাড়ে এই মুহূর্তে যদি উত্তরবঙ্গের কথা বলে, নদীগুলো ফুসছে, বৃষ্টির জলে নদীগুলো জলে ফুসছে, পাশাপাশি পাহাড়ের যে মাটি অতিবৃষ্টির ফলে আস্তে আস্তে ঝুরঝুরে হয়ে যাচ্ছে, তার ক্ষমতা হারাচ্ছে। আর এই যে এই সময়টা, পুজোর ঠিক আগেটা, মানুষ এই সময় সিকিম যে যাচ্ছে, 10 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে, এই সিকিম যাওয়ার একমাত্র যোগাযোগের রাস্তা হচ্ছে এই সড়ক। আর এই সড়কে একবার যদি ছবিটা আমরা একটু দেখাতে পারতাম দর্শকদের, তাহলে বোধহয় সুবিধা হতো। সিকিম শারদ উৎসবের আগে ফের বিপাকে উত্তরবঙ্গ। শুক্রবার গভীর রাতে 10 নম্বর জাতীয় সড়কে বিশাল ধস নামায় অচল হয়ে গেল সিকিমমুখী প্রধান সড়ক। সেবক বাগপুল ও কালীঝোড়ের মাঝামাঝি পাহাড়ি ঢাল থেকে একের পর এক পাথর গড়িয়ে পড়ায় বন্ধ হয়ে গেল গাড়ি চলাচল। এর জেরে রাত থেকেই আটকে পড়েন শতাধিক পর্যটক ও সাধারণ যাত্রী। হঠাৎ ধস নামায় যানবাহন দাঁড়িয়ে পড়ে মাঝ রাস্তায়। অন্ধকারে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। একাধিক পর্যটক গাড়ি ফেলে হেঁটে শিলিগুড়ির দিকে রওনা দেন। তাদের বক্তব্য, ধস নামার শব্দ এতটাই তীব্র ছিল যে মনে হচ্ছিল পাহাড় ভেঙে পড়ছে। ঘটনার খবর পেয়ে রাতেই জাতীয় সড়ক কর্তৃপক্ষ কর্মীদের ঘটনাস্থলে পাঠায়। শনিবার সকাল থেকে ধস সরানোর কাজ শুরু হয়েছে, কিন্তু মাটি ও পাথরের পরিমাণ এতটাই বেশি যে কখন রাস্তা সচল হবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই মুহূর্তে পুরো রাস্তায় গাড়ি চলাচলের অযোগ্য। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একদম দেখো, মানে মাঝ রাতে এই ঘটনাটা ঘটেছে। মাঝ রাতে এই ঘটনাটা ঘটার পর কিন্তু একদম স্তব্ধ হয়ে গেছে সবকিছু। কি হয়েছে তুমি ভাবো, পাথরটা, রাস্তাটা পুরো ব্লক। যে ছবিটা আমরা দেখলাম এখন, ওই ছবিটা যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সেই ছবিটাই যদি দেখো তাহলে দেখবে মাঝ রাস্তায় পাথরটা আটকে পড়ে আছে। মানে যোগাযোগ দুপারের মানুষ কিন্তু আটকে আছে স্ট্যাগ হয়ে। একটা লোক যারা সিকিম যাওয়ার জন্য রওনা দিয়েছিল, তারা কিন্তু সিকিম যেতে পারছে না। তারা অলরেডি হোটেল বুক করে ফেলেছে, বিভিন্ন তারা ট্রিপটাকে পুরো ফাইনাল করে ফেলেছে, অর্থ ইনভেস্ট করে ফেলেছে। 2 হচ্ছে, ওদিক থেকে যারা ফিরছিল তারাও কিন্তু আটকে গেছে। এই যে দুদিকেই যখন আটকে যায়, মানুষ আটকে যায়,
তখন মানুষ তো বিপদে পারে। তখন তাদের এই ফিরে আসার জন্য বা ওখানে যাওয়ার জন্য মানুষকে অতিরিক্ত পয়সা দিয়ে এক হচ্ছে গন্তব্যে পৌঁছাতে হবে, যেমনটা আজকে করেছে। এই পরিস্থিতিতে অনেকটা রাস্তা ঘুরিয়ে তবে মানে এখানে আনা হয়েছে। মানুষগুলো কলকাতামুখী হয়েছে বা তাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে তারা পৌঁছাবার চেষ্টা করছে। প্রশাসন এই জায়গায় প্রশাসন দেখো, প্রকৃতির উপর প্রশাসনের হাত নেই, কিন্তু কি করবে মানুষ, কি করবে মানুষ অসহায়। যে হারে বৃষ্টি হয়েছে, মানে উত্তরবঙ্গ, আমরা শহরে থেকে শিল্পাঞ্চলে থেকে হয়তো আমরা বুঝতে পারছি না, কিন্তু উত্তরবঙ্গের অবস্থা, নদীগুলোর অবস্থা দেখলে ভয় করবে তোমার। আর তার উপরে যদি এই রকম হয়, মানে যারা ওই ঘটনার যারা সাক্ষী ছিল তারা বলছে যেন পাহাড় ভেঙে পড়ছে, তাদের আর্তনাদ চিৎকার। সেই অবস্থায় সাধারণ মানুষ সে রাতে আশেপাশে যারা ছিল তারা ছুটে গেছে, কারণ যে জায়গা হয়েছে সে জায়গায় জনমানুষ নেই বললেই চলে। আজকে আমরা এই যে তিনটে খবর আপনাদের সামনে তুলে ধরলাম, এই খবরের মধ্যে দিয়ে আমরা তো একটা জিনিস পরিষ্কার করতে পারলাম যে এই তিনটে খবর পরপর আমরা যে খবরগুলো, প্রথমে আমরা কি খবর করলাম, প্রথম খবর করলাম আমরা জলাজমি কীভাবে ভেস্ট ল্যান্ডগুলো, নদীর জায়গা সরকারি জায়গা দখল হয়ে গেছে। প্রশ্রয় কারা দিচ্ছেন? স্থানীয় প্রশাসন। কারণ আপনি একটা জায়গায় বাড়ি করতে গেলে আপনাকে জমি কিনতে হয়, বাড়ি করতে গেলে জমি, নির্দিষ্ট জমির দলিল, তার পর্চা বিভিন্ন নিয়ে গিয়ে, নকশা নিয়ে গিয়ে আপনাকে পৌরসভা বা পঞ্চায়েতে দেখাবার পরে আপনার কিন্তু আইন পাস হয়, ওখানে একটা বাড়ি করবার। মজার বিষয় হচ্ছে এই সব নদীর জায়গায় অদ্ভুতভাবে এক একটা লোক বাড়ি করে ফেললো, আর পঞ্চায়েতের লোক দেখতে পেল না, তারা কিছু জানলো না। এটা ঠিক বিশ্বাস করা যায় না। আমার মনে হচ্ছে আমার এলাকায় যদি একটা খুঁটি পুঁতি, তাহলে তুরন্ত সেখানে কিন্তু একদম পঞ্চায়েতের লোক বলো আর প্রশাসনের লোক বলো, তারা দৌড়ে পৌঁছে যায়। একটা গর্ত খুললে তারা পৌঁছে যায়, কেন গর্ত করছি, আর সেখানে এতগুলো বাড়ি হয়ে গেল, প্রশাসন কিছু জানে না। এটা একটা অদ্ভুত ব্যাপার লাগলো। তারপরে তুমি দ্বিতীয় খবর যেটা আসলে সেটা ছিল ভুতুড়ে ভোটার। আমরা সকাল থেকে দেখছিলাম, সকাল থেকে নয়, এই SIR চালু হওয়ার পর থেকে দেখলাম যে মানুষগুলো মরে গেছে, যাদের কোনো অস্তিত্ব নেই, তারা নাকি ভোট দিতে আসছে বছরের পর বছর। এবং তার সাক্ষ্য কিন্তু আমরা, এই ছবি কিন্তু আমরা দেখলাম, এবং সেই ছবি এবং প্রতিবেদন আমরা দেখলাম, এবং আমাদের প্রতিনিধি পরিষ্কার বলল যদি মালদা জেলায় যদি সেইভাবে SIR হয়, মালদা জেলার মানুষ চাইছে এই সমস্ত যারা ভুতুড়ে ভোটার বা এই সমস্ত যারা মারা যাওয়া মৃত ভোটারগুলোকে অবশ্যই তালিকা থেকে বাদ দিতে হবে, না হলে তাদের প্রতিনিধি হয়ে কেউ ওই ভুতুড়ে ভোটার হয়ে ভোট দিতে আসবে। এটা একটা চিন্তার বিষয়। তারপরে যে খবরটায় আমরা আসলাম সেটা হচ্ছে আসানসোলের খবর, যেটা সবচেয়ে ভয়ঙ্কর খবর। কারণ আমরা কৃষ্ণনগরের খুন দেখেছি, সেই খুনের এখনও আসামি ধরা পড়েনি। তারপরে আমরা কি দেখছি, তারপরে আমরা দেখলাম আসানসোলের পরপর তারপরে খুন, কিন্তু সেই খুনের কিন্তু দ্রুত পুলিশ সক্রিয় ব্যবস্থা নিয়ে আসামিকে উদ্ধার করতে পারলো। আসামি ধরেছে, তবে এখন বিচার প্রক্রিয়া চলছে, পুলিশে হেফাজতে রয়েছে, সেখানে তাকে তদন্তের সাথে তাকে জেরা করা হবে, জেরা করে আসল সত্যটা বেরিয়ে। দুটো খুন সম্পূর্ণ ভিন্ন, একটা জমির জন্য আক্রোশে খুন, আরেকটা খুন হচ্ছে প্রেমের কারণে। লাস্ট যে খবরটায় আমরা দেখলাম সেটা হচ্ছে বাংলায় একেবারে একটা উত্তরবঙ্গ, যেটা আমাদের ভ্রমণের জন্য, ট্রাভেল যারা পর্যটক তাদের জন্য একটা বলতে গেলে আমরা পাহাড় জঙ্গল আর ভালোবাসি সমুদ্র। তো পাহাড় একটা বড় পার্ট এই পুজোর সময়, সেই সময় যদি এইভাবে রাস্তার এই হাল হয় তাহলে সত্যি খুব দুশ্চিন্তা। এবং পর্যটন ব্যবসা পড়ে যাওয়া মানেই কিন্তু আর্থিক একটা বড় ক্ষতির মুখ দেখবে সরকার, এবং আমরা সবাই তার প্রতিক্রিয়া তার সবার মধ্যে পড়বে। সামাজিক যেখানে এই পর্যটন কেন্দ্র, তারও একটা বড় প্রভাব পড়বে। আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।